আজকে আমি আপনাদের জন্য উইল স্মিথের আরও একটি অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পটা শুরু হয় চাঁদে, যেখানে একটা পাথর রাখা ছিল। চাঁদে অবতরণ করা প্রথম মানুষরা সেটা সেখানে স্থাপন করেছিল। পাথরের ওপর লেখা ছিল, আমরা পৃথিবীর প্রথম মানুষ, আর সমস্ত মানবজাতির পক্ষ থেকে আমরা ঘোষণা করছি আমরা শান্তি চাই। ঠিক তখনই পাথরের ওপর দিয়ে একটা বিশাল ছায়া চলে গেল। সেটা ছিল একটা মহাকাশযান, আর কিছুক্ষণের মধ্যেই সেটা সরাসরি পৃথিবীর দিকে এগিয়ে যেতে শুরু করল। পৃথিবীতে ফিরে আমরা SEI নামের এক সংস্থাকে দেখি। তাদের কাজ ছিল মহাকাশ থেকে আসা সংকেতগুলো পর্যবেক্ষণ করা। তারা হঠাৎ করে একটা খুব শক্তিশালী সংকেত ধরে ফেলে। সেখানকার এক যুবক সঙ্গে সঙ্গে এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সতর্ক করে। প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো রাশিয়ার কোনো মহাকাশযান, কিন্তু রাডারে তেমন কিছু ধরা পড়ে না। এরপর তারা বুঝতে পারে সংকেতটা আসছিল চাঁদ থেকে। তারা সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে জানায় যে বস্তুটা বিশাল, প্রায় 550 কিলোমিটার চওড়া। ওটার ভর ছিল চাঁদের 1/4 মতো। সামরিক অফিসার প্রথমে বিষয়টা হালকাভাবে নিয়ে বলেন, হয়তো এটা কেবল পৃথিবীর পাশ দিয়ে যাওয়া কোনো গ্রহাণু। কিন্তু এক জুনিয়র অফিসার যুক্তি দিয়ে বলেন, যদি এটা সত্যিই উল্কাপিণ্ড হতো তাহলে এটা থেমে বা আবার শুরু করতে পারত না, তাই না? এটা সোজাসুজি একটানা চলেই যেত। এই কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায়। এদিকে হোয়াইট হাউসে রাষ্ট্রপতি চিন্তিত হয়ে ভাবছিলেন এটা আসলে কি। ঠিক তখনই তাকে জানানো হয় ওটা হঠাৎ মহাকাশে থেমে গেছে, আর সেটা 36টা বিশাল টুকরোতে ভাগ হয়ে গেছে। প্রতিটা টুকরো ছিল অনেক বড়, আর আগামী 36 ঘন্টার মধ্যে সেগুলো পৃথিবীর একেবারে কাছাকাছি চলে আসবে। এরপর সারা বিশ্ব থেকে খবর আসতে শুরু করে। মানুষ আকাশে আগুনের মেঘের মতো কিছু দেখতে পাচ্ছিল। আসলে ওগুলো ছিল ভেঙে পড়া UFOর অংশ। এরপর একটা UFO মেক্সিকোর দিকে যেতে থাকে। যখনই সেদিকে একটা বিমান পাঠানো হয়, UFOর অতিরিক্ত তাপে বিমানটা গন্তব্যে পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে যায়। তাই এখনও মানুষ জানত না কিভাবে এই UFOগুলোর সাথে লড়াই করতে হবে। এর কিছুক্ষণ পর সেই উড়ন্ত সসারটা শহরের ঠিক ওপরে এসে থেমে যায়। এটা এত বিশাল ছিল যে পুরো এলাকাটা ঢেকা ফেলে। আর এটা শুধু মেক্সিকোতেই ছিল না, বিশ্বের নানা শহর আর দেশে এভাবে UFOগুলো থেমে গিয়েছিল। এমনকি তারা টিভির সিগন্যালও ব্যাহত করছিল। এই সময় ডেভিড নামে একজন স্যাটেলাইট ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদকে ডাকা হয় টিভি স্টেশনে। সে যখন সিগন্যালগুলো পরীক্ষা করে তখন দেখতে পায় অনেক অদ্ভুত সংকেত মিশে যাচ্ছে, যেগুলো একের পর এক অদৃশ্য হয়ে যাচ্ছে। ডেভিড যখন বাইরে যায় তখন আকাশে সে বিশাল এক UFO দেখে। এক নজরেই সে বুঝতে পারে এই সংকেতগুলো এলিয়েনদের কাছ থেকে আসছে, যারা তাদের UFOর অবস্থান পৃথিবী জুড়ে নির্ধারণ করছে। আর মাত্র 7 ঘন্টার মধ্যে সেই সংকেতগুলো একেবারে অদৃশ্য হয়ে যাবে। ডেভিড টিভি স্টেশনের মালিককে বলে, এটা ঠিক দাবা খেলার মতো। প্রথমে তারা নিজেদের টুকরোগুলো সাজাচ্ছে, তারপর আক্রমণ করবে। সে বলে, আর মাত্র 7 ঘন্টার মধ্যে পৃথিবী আক্রমণ করা হবে, আর এই ভিনগ্রহীরা সবকিছু ধ্বংস করে দেবে। এরপর ডেভিড ফোন করে তার বান্ধবীকে, যিনি রাষ্ট্রপতির যোগাযোগ পরিচালক হিসাবে কাজ করেন। সে তাকে এলিয়েনদের ব্যাপারে আর 7 ঘন্টার মধ্যে আসন্ন আক্রমণের কথা জানায়। কিন্তু সে ডেভিডের কথা বিশ্বাস করে না এবং ফোন কেটে দেয়। ডেভিড জানত যাই হোক এই খবরটা রাষ্ট্রপতির কাছে পৌঁছাতেই হবে। তাই সে তার বাবাকে নিয়ে হোয়াইট হাউসের দিকে রওনা দেয়। হোয়াইট হাউসে পৌঁছে সে তার বান্ধবীকে ফোন করে, আর সে ডেভিডকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যায়। ডেভিড রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগেই তাকে চিনত, আর তখন তাদের মধ্যে বড় এক ঝগড়াও হয়েছিল। তাই তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ডেভিড রাষ্ট্রপতিকে বোঝানোর চেষ্টা করল যে পৃথিবী গোল, আর সেই কারণেই হয়তো ভিনগ্রহীরা একে অপরকে সরাসরি সংকেত পাঠাতে পারেনি। তাই তারা আমাদের স্যাটেলাইট ব্যবহার করছিল, আর খুব তাড়াতাড়ি তারা পৃথিবীতে আক্রমণ করবে। ডেভিডের ব্যাখ্যা শুনে রাষ্ট্রপতি চুপচাপ সেখান থেকে চলে গেলেন।
ঠিক সেই সময় হোয়াইট হাউসের ওপর দিয়ে উড়ে যাওয়া ইউএফওর কাছে দুটো হেলিকপ্টার পৌঁছায়, যারা ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। কিন্তু হেলিকপ্টারগুলো যতই কাছে গেল, ইউএফওর ভিতরের এক ভিনগ্রহী গুলি চালিয়ে দেয়। মুহূর্তেই দুইটি হেলিকপ্টার বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। এই ঘটনা দেখে রাষ্ট্রপতি ও জেনারেল নিশ্চিত হলেন তাদের ওপর সত্যিই আক্রমণ হতে চলেছে। ডেভিড একদম ঠিক বলেছিল। তাই সবাই হোয়াইট হাউস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে লাগল। পুরো শহর আতঙ্কে অস্থির হয়ে উঠল। মানুষজন ভয়ে পালাতে লাগল। এরপর সময় শেষ হয়ে গেল। তখনই আকাশে থাকা ইউএফওর দরজা খুলে গেল, আর ভেতর থেকে এক তীব্র নীল আলো বেরোতে লাগল। সবাই তাকিয়ে রইল সেই আলোর দিকে, আর ঠিক পরের সেকেন্ডেই ইউএফও আক্রমণ শুরু করল। এই আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল বিশাল ভবন ধুলোয় মিশে গেল, আর কয়েক ঘন্টার মধ্যেই শহরের পর শহর ধ্বংস হয়ে গেল। রাষ্ট্রপতি তখন নিজের ভুল বুঝতে পারলেন। তিনি বললেন, আমার আরও আগেই শহর খালি করে দেওয়া উচিত ছিল। লক্ষ লক্ষ নিরীহ মানুষ কোনো কারণ ছাড়াই মারা গেল। এরপর বিমান বাহিনী প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। অনেকগুলো যুদ্ধবিমান ইউএফওর দিকে রওনা হল। সেই যুদ্ধ বিমানগুলোর একটিতে ছিলেন ক্যাপ্টেন স্টিভেন, যিনি সবসময় একজন মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখতেন। সব জেট বিমান মিসাইল ছুড়ল ইউএফওর দিকে, কিন্তু মিসাইলগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, কারণ ইউএফওর চারপাশে এক অদৃশ্য ঢাল ছিল যা এটিকে রক্ষা করছিল। তারা একের পর এক মিসাইল ছুড়তে লাগল, কিন্তু কোনোটাই কাজ করল না। এরপর ইউএফওর ভেতর থেকে অসংখ্য ছোট ছোট ড্রোন বেরিয়ে এসে আক্রমণ শুরু করল যুদ্ধবিমানগুলোর ওপর। প্রায় সব যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেল। তবে ক্যাপ্টেন স্টিভেনের জেট বিমানটা তখনও অক্ষত ছিল। একটি ড্রোন তাকে তাড়া করতে লাগল। স্টিভেন তার বিমানটি পাহাড়ের ফাঁক গলে চালিয়ে নেয়। এবার সেই বিশাল ইউএফও তার একেবারে সামনে চলে এলো। ইউএফও তার জেট বিমানটিকে ধ্বংস করার আগেই স্টিভেন প্যারাশুট ব্যবহার করে লাফ দেয়। ইউএফও তার প্যারাশুটে জড়িয়ে গিয়ে ভেঙে পড়ে। এখন সেই ভিনগ্রহী উড়ন্ত সসারটি স্টিভেনের একদম সামনে। স্টিভেন এগিয়ে গিয়ে দেখে ভেতরে একজন আহত ভিনগ্রহী পড়ে আছে। সে গিয়ে ভিনগ্রহীটিকে এক ঘুষিতে মেরে অজ্ঞান করে দেয়। এদিকে রাষ্ট্রপতি তখন প্রচণ্ড মানসিক চাপে ছিলেন, কারণ এলিয়েনরা প্রায় পুরো বিমান বাহিনী ধ্বংস করে ফেলেছে। তার উপদেষ্টারা পরামর্শ দিলেন ভিনগ্রহীদের ওপর পারমাণবিক হামলা চালাতে হবে, কিন্তু রাষ্ট্রপতি সেটা মানতে নারাজ। তিনি বললেন, আমি আমার দেশের মানুষকে বিপদের মুখে ফেলতে পারি না। এই কথা শুনে ডেভিড রেগে গেল। সে বলল, আমরা যদি পারমাণবিক বোমা ব্যবহার করি তাহলে নিজেদের পৃথিবীই ধ্বংস করে ফেলব। এই কথা শুনে প্রতিরক্ষামন্ত্রী রেগে গিয়ে ডেভিডকে সেখান থেকে চলে যেতে বললেন। এতে ডেভিডের বাবা রেগে গেলেন। তিনি বললেন, তোমরা সব জানো, তবুও কিছু করনি। 1947 সালে রোজওয়েলে একটি ইউএফও ভেঙে পড়ে। তার ভেতরে ভিনগ্রহীরা ছিল। তুমি এরিয়া 51-এ সেই ভিনগ্রহীদের পৃথিবীর লোকদের থেকে লুকিয়ে রেখেছিলে। তাই তুমি জানো ভিনগ্রহীরা বাস্তব। এই যুদ্ধে প্রস্তুতি নেওয়া তোমার অনেক আগেই দরকার ছিল। রাষ্ট্রপতি শান্তভাবে বললেন, এরিয়া 50 বলে কিছু নেই, আর এর আগে কখনো কোনো ভিনগ্রহী পৃথিবীতে আসেনি। কিন্তু হঠাৎ প্রতিরক্ষামন্ত্রী চিৎকার করে উঠলেন, তিনি ঠিকই বলছেন। রাষ্ট্রপতি বিস্মিত হয়ে গেলেন। এতদিন কেউ তাকে এরিয়া 50 বা কোনো ইউএফও দুর্ঘটনার কথা বলেনি। আসলে এরিয়া 50 ছিল সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণে। তারা তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন সেখানে যাওয়ার। এরিয়া 51-এ পৌঁছানোর পর তারা দেখলেন সেখানে একটি বিশাল ভূগর্ভস্থ গবেষণাগার আছে। সেই গবেষণাগারে এখনও রোজওয়েলের ভেঙে পড়া ইউএফও রাখা আছে। বিজ্ঞানীরা রাষ্ট্রপতিকে জানালেন তারা বছরের পর বছর ধরে এই ইউএফও মেরামত করার চেষ্টা করছেন। তারা বলল, আমরা এটি থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু চালু করতে পারিনি। তবে গত 24 ঘন্টায় যখন অন্যান্য ইউএফওগুলো পৃথিবীতে এসেছে, তখন থেকেই এটিও নিজে নিজে সক্রিয় হতে শুরু করেছে। তারপর বিজ্ঞানীরা ব্যাখ্যা করলেন, এই ভিনগ্রহীরা মানুষের মতোই পরিবেশ অনুভব করতে পারে, তাপ, ঠান্ডা সব কিছু। এজন্যই তারা পৃথিবী দখল করতে চায়। এরপর তারা 1947 সালের দুর্ঘটনায় মারা যাওয়া 3 জন ভিনগ্রহীর দেহাবশেষ রাষ্ট্রপতিকে দেখালেন। তারা বললেন, এই ভিনগ্রহীরা দেখতে পায়, শুনতেও পায়, কিন্তু কথা বলতে পারে না।
সম্ভবত তারা একে অপরের সঙ্গে মন থেকে মনে কথা বলে, টেলিপ্যাথির মাধ্যমে। তারা রাষ্ট্রপতিকে বললেন, আপনি ডেভিডকে বলুন, ও আগেই সংকেত বুঝতে পেরেছিল, ওই এই ভিনগ্রহীদের কোড ভাঙতে পারবে। এইদিকে ক্যাপ্টেন স্টিভেন তার প্যারাশুটে বাঁধা এক আহত এলিয়েনকে নিয়ে সামনে এগোচ্ছিলেন। হঠাৎ তারা কিছু ট্রাক দেখতে পেলেন। ট্রাকের মধ্যে ছিলেন একজন ব্যক্তি, রাসেল। তিনি দাবি করলেন ভিয়েতনাম যুদ্ধে 10 বছর আগে তিনি বিমান চালাতেন, আর তখনই তাকে ভিনগ্রহীরা অপহরণ করেছিল, যদিও কেউ তাকে কখনো বিশ্বাস করেনি। ক্যাপ্টেন স্টিভেন এলিয়েনটিকে নিয়ে রাসেলের সঙ্গে মিলে এগিয়ে গেলেন। তারা একটি সামরিক ঘাঁটিতে পৌঁছালেন। স্টিভেন আকাশ থেকে বিমান চালানোর সময় এই ঘাঁটিকে দেখেছিলেন। এটাই ছিল এরিয়া 50। ঘাঁটির নিরাপত্তা রক্ষীরা প্রথমে তাদের ঢুকতে দিতে চাইল না, কিন্তু যখন স্টিভেন এলিয়েনটিকে দেখালেন তখন সবাই ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তাদের ভেতরে ঢোকার অনুমতি দিল। এলিয়েনটিকে ল্যাবে নিয়ে যাওয়া হলো। বিজ্ঞানীরা সেটিকে পরীক্ষা করছিলেন। তখনই হঠাৎ ভিনগ্রহীটি জেগে উঠল। সে এক বিজ্ঞানীর চোখের দিকে তাকাল, আর সঙ্গে সঙ্গেই সেই বিজ্ঞানীর মাথায় প্রবল ব্যথা শুরু হয়। এটা ছিল এক ধরনের টেলিপ্যাথিক প্রভাব, মানে ভিনগ্রহীটি নিজের চিন্তা দিয়ে তার মস্তিষ্কে চাপ দিচ্ছিল। তারপর সেই ভিনগ্রহী একে একে সবাইকে হত্যা করতে শুরু করল। ঠিক তখন রাষ্ট্রপতি ঘরে ঢুকলেন। ঘরটা ধোঁয়ায় ভরে উঠল। হঠাৎ এক বিজ্ঞানীর দেহ কাঁচের দেয়ালে ছিটকে পড়ল, আর ভিনগ্রহীটি তাকে শ্বাসরোধ করে মেরে ফেলল। তারপর সেই ভিনগ্রহী ওই বিজ্ঞানীর মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে শুরু করল। রাষ্ট্রপতি বললেন, আমাকে যেতে দাও। যদি আমরা কথা বলি তবে একে অপরকে বুঝতে পারব, একসঙ্গে বাঁচার চেষ্টা করতে পারব। কিন্তু ভিনগ্রহী স্পষ্টভাবে উত্তর দিল, আমরা প্রতিটি মানুষকে মেরে ফেলব। বিজ্ঞানীর মাথা ব্যথা যেভাবে হচ্ছিল, এখন রাষ্ট্রপতির মনেও সেই একই প্রভাব পড়তে শুরু করল, কারণ এখন তার মনও ভিনগ্রহীর সঙ্গে টেলিপ্যাথিকভাবে সংযুক্ত হয়ে গেছে। এই কারণে রাষ্ট্রপতি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অবশেষে রাষ্ট্রপতিকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। তার দেহরক্ষীরা ভিনগ্রহীকে গুলি করে হত্যা করল। ভিনগ্রহীটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির জ্ঞান ফিরে এলো। ভিনগ্রহীর সঙ্গে মানসিকভাবে যুক্ত থাকার কারণে রাষ্ট্রপতি বুঝতে পেরেছিলেন তারা এখানে কেন এসেছে। তিনি তার সহকর্মীদের বললেন, এই ভিনগ্রহীরা সারা মহাবিশ্বে ছড়িয়ে আছে। তারা এক গ্রহ থেকে আরেক গ্রহে যায়, আর তাদের লক্ষ্য হল পুরো মহাবিশ্ব জয় করা। যে গ্রহ তাদের পথে বাধা দেয় তারা সেটিকে দখল করে নেয়। এবার পৃথিবীর পালা। এমন পরিস্থিতিতে পারমাণবিক হামলা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তাই তারা একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ইউএফওর দিকে নিক্ষেপ করল। কিন্তু সেই ইউএফওর চারপাশে থাকা অদৃশ্য ঢাল বোমার আঘাত থেকে সেটিকে পুরোপুরি রক্ষা করল, কোনো প্রভাবই পড়ল না। এরপর ক্যাপ্টেন স্টিভেন হেলিকপ্টার নিয়ে শহরে তার স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করতে গেলেন। রাষ্ট্রপতির স্ত্রীও সেখানেই ছিলেন, কিন্তু তিনি গুরুতর অসুস্থ ছিলেন। স্টিভেন সবাইকে ফিরিয়ে আনলেন, কিন্তু রাষ্ট্রপতির স্ত্রী অভ্যন্তরীণ রক্তক্ষরণে ভুগছিলেন। ডাক্তাররা কিছুই করতে পারলেন না এবং তিনি ঘটনাস্থলেই মারা গেলেন। এই ঘটনায় রাষ্ট্রপতি গভীরভাবে শোকাহত হলেন। ডেভিডও পারমাণবিক হামলার সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েছিলেন। তিনি প্রচুর মদ্যপান করেছিলেন। তখন তার বাবা এসে তাকে বোঝাতে চাইলেন, কিন্তু ডেভিড কিছুই শুনতে চাইল না। তার বাবা শুধু বললেন, তোমার গায়ে জামা পরো, না হলে ঠান্ডা লেগে যাবে, অসুস্থ হয়ে পড়বে। এই কথাটা শুনে ডেভিডের মাথায় একটা বুদ্ধি চলে এলো। তিনি গেলেন সেই ইউএফওটির কাছে, যেটা 1947 সালে বিধ্বস্ত হয়েছিল। সেটিও হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছিল। ডেভিড ইউএফও এর ভেতরে একটা ঠান্ডা পানীয়র ক্যান রাখলেন এবং একজন অফিসারকে সেটা লক্ষ্য করে গুলি করতে বললেন। অফিসার যখন গুলি করলেন, গুলিটা ক্যানকে স্পর্শই করল না, অদৃশ্য ঢালের কারণে। তারপর ডেভিড কম্পিউটারের কিছু বোতাম চাপলেন এবং বললেন, এবার গুলি করো। এইবার গুলি সরাসরি ক্যানের মধ্যে আঘাত করল। সবাই এটা দেখে অবাক ও খুশি হয়ে গেল। তারা ডেভিডকে জিজ্ঞাসা করল, তুমি এটা কিভাবে করলে?
ডেভিড বললেন, আমি তাদের শরীর ঠান্ডা করে দিলাম। আমি ক্যানের পাশে এমন একটা ডিভাইস রেখেছিলাম যা ইউএফও এর ভেতরে একটি ভাইরাস ছড়িয়ে দিয়েছিল। এই ভাইরাস তাদের ঢাল দুর্বল করে দিল। তিনি আরও ব্যাখ্যা করলেন, আমরা এখন তাদের প্রত্যেকটা ইউএফওতে এরকম ডিভাইস ঢোকাবো। এই ভাইরাস পুরো সিস্টেমে ছড়িয়ে পড়বে। একবার ছড়িয়ে পড়লে তাদের অদৃশ্য ঢাল আর কাজ করবে না। তবে সবচেয়ে বড় সমস্যা ছিল এই ভাইরাস কিভাবে তাদের ইউএফও এর ভেতরে ঢোকানো যায়। ডেভিড বললেন, আমাদের কাছে যে ইউএফও আছে সেটা দিয়ে আমরা তাদের মাদারশিপে ঢুকব। সেখানে আমরা একটি বিশাল বিস্ফোরণ ঘটাবো যা তাদের সিস্টেমে ভাইরাস সক্রিয় করে তুলবে। আমাদের হাতে মাত্র 1 মিনিট থাকবে। ওই 1 মিনিটে তাদের ঢাল বন্ধ থাকবে। তখন আমাদের সব মহাকাশযান ধ্বংস করতে হবে। তখন প্রশ্ন উঠল, কে সেই ইউএফও ওড়াবে? স্টিভেন বললেন, যুদ্ধের সময় আমি তাদের ইউএফও খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলাম। আমি এখন এটাকে ওড়াতে পারব। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশ্বের সব দেশের কাছে মোর্স কোডে বার্তা পাঠানো হলো, আজ রাতেই হামলা হবে। ওই 1 মিনিটের জন্য ভিনগ্রহীদের ঢাল কাজ করবে না। সব দেশ প্রস্তুতি নিয়ে নিল। স্টিভেন যে ইউএফও ওড়াতে যাচ্ছিলেন তাতে একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র লাগানো ছিল। তাকে জানানো হয়েছিল ক্ষেপণাস্ত্রটি সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটাবে না। এতে 30 সেকেন্ডের টাইমার থাকবে, তারপর বিস্ফোরণ হবে। তাই তাকে ওই সময়ের মধ্যেই পালিয়ে আসতে হবে। পাইলটের অভাবে সরকার ঘোষণা করল, যারা বিমান চালাতে জানেন তারা এগিয়ে আসুন। তখন রাসেল, যিনি ভিয়েতনাম যুদ্ধে ভিনগ্রহীদের দ্বারা অপহৃত হয়েছিলেন এবং একজন দক্ষ পাইলট ছিলেন, সামনে এসে বললেন, আমি এই দানবদের উপর প্রতিশোধ নিতে চাই। তিনিও মিশনে যোগ দিলেন। রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিলেন তিনিও একটি যুদ্ধবিমান চালাবেন, কারণ তিনি আগেও একজন দক্ষ পাইলট ছিলেন। এদিকে স্টিভেন আর ডেভিড উঠে গেলেন ভিনগ্রহের সেই ইউএফওতে এবং এলিয়েনদের দিকেই এগিয়ে গেলেন। তারা সরাসরি মাদারশিপে প্রবেশ করলেন। মাদারশিপের ভিতরে দেখা গেল একটি বিশাল ভিনগ্রহী বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তারা প্রবেশ করার পরই তাদের ইউএফও স্বয়ংক্রিয়ভাবে উড়ে যেতে শুরু করল এবং গিয়ে ছোট ছোট ইউএফওগুলোর পাশে নোঙর করল। এরপর ডেভিড ভাইরাস আপলোড করা শুরু করল। ভাইরাসটি পুরোপুরি আপলোড হওয়ার পর সে পৃথিবীতে খবর পাঠাল। এই সময় পৃথিবীর মানুষ ইউএফওতে হামলা চালাল, কিন্তু ইউএফওর চারপাশে থাকা শক্তিশালী ঢাল তখনও অক্ষত ছিল। এটা দেখে সবাই খুব হতাশ হয়ে পড়ল। তখন রাষ্ট্রপতি বললেন, আরও একবার চেষ্টা করি। এইবার ক্ষেপণাস্ত্রটি সোজা ইউএফওর গায়ে আঘাত করল। এই সাফল্যে সবাই আনন্দে চিৎকার করে উঠল। এরপর একের পর এক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হতে থাকল ইউএফওর দিকে। ঠিক তখনই ইউএফও থেকে অসংখ্য ছোট ছোট ড্রোন বেরিয়ে এলো এবং পৃথিবীতে আক্রমণ শুরু করল। পাল্টা আক্রমণ করল বিমান বাহিনী, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। এখন রাষ্ট্রপতির কাছে ছিল আর মাত্র একটি ক্ষেপণাস্ত্র। এই সময় ইউএফওর প্রধান দরজাটা খুলে গেল। রাষ্ট্রপতি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়লেন, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হল। এবার রাসেলের কাছে ছিল শেষ একটি ক্ষেপণাস্ত্র, কিন্তু যখন সেটা ছোঁড়ার চেষ্টা করল তখন সেটি আটকে গেল। তাই সে সিদ্ধান্ত নিল পুরো বিমানটি ইউএফওর ভিতর বিধ্বস্ত করে দেবে। তারপরই এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং সেই ইউএফওটি মাটিতে পড়ে যায়। এদিকে ডেভিড আর স্টিভেন এখনও সেই মাদারশিপের ভিতরেই আটকে ছিলেন। তারা অনেক চেষ্টা করেও বেরোতে পারছিলেন না। তখন তারা সিদ্ধান্ত নিলেন পারমাণবিক বোমা সক্রিয় করে দেবেন, এমনকি এর জন্য তাদের প্রাণ গেলেও। তারা ক্ষেপণাস্ত্রটি ছুঁড়ে দেয়। ক্ষেপণাস্ত্রটি মাদারশিপের কন্ট্রোল প্যানেলে আঘাত করতেই তাদের মহাকাশযানটি ডকিং স্টেশন থেকে ছিটকে বেরিয়ে আসে। এবার তাদের পালিয়ে যাবার একটা সুযোগ তৈরি হলো। তাদের হাতে ছিল মাত্র 30 সেকেন্ড। তখনই মাদারশিপের দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তারা দুজনেই বেরিয়ে যেতে সক্ষম হন। তারা ঠিক বাইরে এসেই একটি ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণ ঘটে, যা পুরো মাদারশিপটিকে একেবারে ধ্বংস করে দেয়।
পৃথিবীর যেসব জায়গায় ভিনগ্রহীদের মহাকাশযান ছিল সেগুলোকেও মানুষ একে একে ধ্বংস করে ফেলে। এভাবেই শেষ পর্যন্ত ভিনগ্রহীরা এই যুদ্ধে হেরে যায় আর মানবতা জিতে যায়, আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে। বাই।